ইরানের আশপাশের মার্কিন ঘাঁটিগুলো আর উঠে দাঁড়াতে পারবে না, যে কারণে আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস.জে. রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ আপনাদেরই অনুষ্ঠান। ইরানের হামলায় মার্কিন সামরিক ঘাঁটিগুলোর কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা ধীরে ধীরে সকল মিডিয়া ট্রায়াল ও মিডিয়া ব্যারিয়ার ছাপিয়ে প্রকাশ্যে বের হয়ে আসছে। এখন বোঝা যাচ্ছে কত বড় বড় ক্ষতি আমেরিকা ও ইসরায়েল এবং তাদের দোসর মিডিয়া সিন্ডিকেট তা লুকিয়ে রাখার অপচেষ্টা করেছিল এবং এখনও করে যাচ্ছে। অথচ এখন সত্যিটা বেরিয়ে আসছে। বলা হচ্ছে ঘাঁটিগুলোর এমন অবস্থা হয়েছে সেগুলো আর কার্যকরভাবে কবে থেকে সক্ষম হবে সামরিক প্রেক্ষাপটে ব্যবহারের জন্য তা আর স্পষ্ট করে বলা যাচ্ছে না। অনেকে তো বলছেন আমেরিকা ও ইসরায়েলের ঘাঁটিগুলোর কোমর ভেঙে দিয়েছে ইরান। তা থেকে বের হয়ে আবারও সামরিক সক্ষমতা অর্জন করতে যুগের পর যুগ লেগে যাবে। ইরানের সঙ্গে যুদ্ধ মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের দীর্ঘদিনের সুরক্ষার ধারণাকে বড় ধাক্কা দিয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটির দুর্বলতাগুলো এখন প্রকাশ্যে। ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির শর্ত হিসেবে এই অঞ্চল থেকে সব মার্কিন সামরিক ঘাঁটি প্রত্যাহারের দাবি জানাচ্ছে। তবে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র যুদ্ধের বাস্তবতায় ইরান তাগিদ না দিলেও পেন্টাগনকে হয়তো এমনিতেই তাদের ঘাঁটির আকার ছোট করতে হবে। 2022 সালে সৌদি আরবের লোহিত সাগর উপকূলে ইয়ানবু শহরের কাছে এলএসএ জেনকিন্স নামে একটি সামরিক ঘাঁটি তৈরি করে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক মার্কিন ইসরায়েল বনাম ইরান যুদ্ধের সময় এই ঘাঁটির তৎপরতা ব্যাপক বৃদ্ধি পায়। এর মূল কারণ ইরানের মূল ভূখণ্ডের কাছাকাছি থাকা মার্কিন ঘাঁটিগুলোতে অনবরত ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানছিল। সৌদি আরবে নিযুক্ত সাবেক মার্কিন প্রতিরক্ষা ও সেনা অ্যাটাশে আব্বাস দাহুক বলেন, ইরানের উপকূলের একদম কাছাকাছি না থেকে কিছুটা কৌশলগত দূরত্ব বজায় রেখে মার্কিন রণকৌশলকে এগিয়ে নিতেই মূলত এই জেনকিন্স ঘাঁটিটি তৈরি করা হয়েছিল। মার্কিন কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, চীন ও রাশিয়ার স্যাটেলাইট প্রযুক্তির সহায়তায় ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র যেভাবে নিখুঁতভাবে মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করেছে তাতে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিশাল ও স্থায়ী ঘাঁটিগুলোর কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। ফলে ইরান যে ঘাঁটিগুলো থেকে যুক্তরাষ্ট্রকে চলে যেতে বলছে, ওয়াশিংটন নিজেই হয়তো আর সেগুলোতে ফিরে যেতে আগ্রহী হবে না। সিআইএ এর সাবেক পরিচালক এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর সাবেক প্রধান ডেভিড পেট্রাউস গত মে মাসে ব্লুমবার্গকে বলেন, সত্যি বলতে ইরান যে এভাবে ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে তা দেখার পর সেখানে আগের মতো অবস্থান ধরে রাখার আগ্রহ আমাদের কমে গেছে। আমি যখন সেন্ট্রাল কমান্ডের দায়িত্বে ছিলাম পরিস্থিতি এখনকার চেয়ে অনেক ভিন্ন ছিল। তিনি আরও জানান, বর্তমান সেন্ট্রাল কমান্ডের প্রধান আগের কমান্ডারদের মতো যুদ্ধক্ষেত্রের একই টাইম জোনে অবস্থান করছেন না, বরং ফ্লোরিডার টাম্পা থেকেই পুরো যুদ্ধ পরিচালনা করা হচ্ছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন যুদ্ধের এই যুগে যুক্তরাষ্ট্রের বিশাল ও স্থায়ী ঘাঁটিগুলো এখন সহজ লক্ষ্যে পরিণত হয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে নতুন করে লড়াই শুরু হলে এই দুর্বলতা আবারও সামনে আসে। মার্কিন হামলার জবাবে ইরান কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করলেও সোর অ্যাটলাস নামের প্রতিষ্ঠানের স্যাটেলাইট চিত্রে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির একটি ধ্বংসপ্রাপ্ত সামরিক শেল্টার দেখা গেছে। এছাড়া কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে এই ক্ষতি করেছে। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা বলছেন, কুয়েতে মার্কিন ঘাঁটির বর্তমান অবস্থান কার্যত এখন অরক্ষিত। বিশাল মার্কিন ঘাঁটির যুগ কি তবে
শেষ। সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের জ্যেষ্ঠ সামরিক বিশেষজ্ঞ মার্ক ক্যানসিয়ান বলেন, এই যুদ্ধ স্থায়ী ঘাঁটিগুলোর দুর্বলতা উন্মোচন করেছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক অবস্থান পুনর্বিবেচনা করছে এবং এখানে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সামরিক উপস্থিতি হবে LSA জেনকিন্স এর মতো ছোট আকারের এবং ইরানের সীমানা থেকে দূরে, যাতে সেগুলো সহজে শত্রুর লক্ষ্যবস্তু না হতে পারে। বর্তমানে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের চুক্তি রয়েছে। কুয়েত, বাহরাইন ও কাতারে মার্কিন সেনারা স্থায়ীভাবে অবস্থান করে। ওমানের কোনো মার্কিন ঘাঁটি নেই, তবে তারা মার্কিন বাহিনীকে বন্দর ও আকাশ পথ ব্যবহারের সুবিধা দেয়। চলমান যুদ্ধে ওমানে সবচেয়ে কম হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে সৌদি আরবে বর্তমানে মাত্র 2,700 মার্কিন সেনা রয়েছে, যা 2 দশক আগের তুলনায় অর্ধেক। 2003 সালেই সৌদি আরব স্থায়ী ঘাঁটির বদলে চুক্তিভিত্তিক সুবিধা ও যৌথ প্রশিক্ষণের মডেলে চলে যায়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে ওমানের মতো হালকা উপস্থিতি ও কৌশলগত সুবিধার নীতি গ্রহণ করতে বাধ্য করবে। ঘাঁটিগুলো কি সুরক্ষিত করা সম্ভব? মধ্যপ্রাচ্যের মধ্যে কুয়েতেই সবচেয়ে বেশি, প্রায় 14,000 মার্কিন সেনা রয়েছে। সেখানকার দুটি বড় ঘাঁটি ক্যাম্প আরিফজান এবং আলী আল সালেম বিমান ঘাঁটি ইরানের তীব্র হামলার শিকার হয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে কুয়েত ইরান ও ইরাকি মিলিশিয়াদের ড্রোন ক্ষেপণাস্ত্রের খুব কাছাকাছি। সম্পদ রক্ষার চেয়ে মার্কিন বাহিনী অনেক ক্ষেত্রে সেখান থেকে পিছু হটেছে। যুদ্ধের শুরুর দিকেই দেখা গেছে যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের অর্থাৎ ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ব্যবস্থার মজুদ ফুরিয়ে আসছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কাছে এখন মাত্র 200টি থার্ড ইন্টারসেপ্টর অবশিষ্ট আছে। সাবেক সেনা অ্যাটাশে দাহুক বলেন, সব ঘাঁটি রক্ষা করতে গেলে ইন্টারসেপ্টর কম পড়বে, তাই সুরক্ষার চেষ্টা করে জীবন ঝুঁকিতে ফেলার চেয়ে আমরা সেনা সরিয়ে নেয়াকেই বেছে নিয়েছি। কুয়েতে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ডগলাস সিলিম্যান বলেন, যুক্তরাষ্ট্র যদি এখনও এখানে অবস্থান ধরে রাখতে চায়, তবে ঘাঁটিগুলোর সুরক্ষায় বিপুল বিনিয়োগ করতে হবে। এদিকে যুদ্ধের শুরুর দিকেই ইরান মার্কিন বাহিনীকে উপসাগরীয় উপকূল থেকে দূরে সরে যেতে বাধ্য করেছে। রিয়াদের দক্ষিণ পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরান উপর্যুপরি হামলা চালানোর পর গত মার্চে মার্কিন বাহিনী সৌদি আরবের তায়েফ বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়। বর্তমানে বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর, কাতারে সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর এবং সংযুক্ত আরব আমিরাতে আল ধাফরা বিমান ঘাঁটি রয়েছে। মার্কিন নৌবাহিনী দুবাইয়ের জেবেল আলী বন্দর ব্যবহার করে থাকে, তবে হরমুজ প্রণালীতে ইরানের কঠোর নিয়ন্ত্রণের কারণে এই নৌপথ এখন মার্কিন যুদ্ধজাহাজের জন্য অনিরাপদ হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, পারস্য উপসাগর দিয়ে যাতায়াত না করে লোহিত সাগরের জিজান বন্দর ব্যবহার করার যে প্রস্তাব সৌদি আরব 2015 সালে দিয়েছিল, জেবেল আলী বন্দরের ওপর নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র এখন সেই বিকল্পটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা শুধু একটি সামরিক প্রতিক্রিয়া নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যে নতুন বার্তা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার জবাবে চালানো এই অভিযান তেল আবিব, ওয়াশিংটন এবং পুরো পশ্চিম এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক 40 দিনের সংঘাতের পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কিছু মহল ইরানের প্রতিরোধ সক্ষমতা দুর্বল হয়ে গেছে এমন ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করছিল। তবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেখিয়ে দিয়েছে দেশটির সামরিক অবকাঠামো এখনও সক্রিয় এবং প্রয়োজন হলে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম। খবর মেহের নিউজ এজেন্সির। তাদের মতে, এই হামলার মাধ্যমে তেহরান প্রমাণ করেছে যে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সত্ত্বেও ইরানের প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা অটুট রয়েছে। ইসরায়েলের অন্যতম লক্ষ্য ছিল যুদ্ধের মাধ্যমে ইরানের সামরিক শক্তি ক্ষয় করা এবং সরাসরি জবাব দেওয়ার সক্ষমতা দুর্বল করে দেয়া, কিন্তু সাম্প্রতিক হামলা সেই হিসাবকে ভুল প্রমাণ করল। এদিকে হামলাটি লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহর প্রতি ইরানের সমর্থনের বিষয়টিও স্পষ্ট করেছে।
বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলাকে হিজবুল্লাহের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ঘাঁটির ওপর আঘাত হিসেবে দেখা হচ্ছে। ইরানের প্রতিক্রিয়া ইঙ্গিত দিয়েছে যে লেবাননের নিরাপত্তা এবং হিজবুল্লাহর অবস্থান এখনও তেহরানের প্রতিরোধ কৌশলের অংশ। বিশ্লেষকরা বলছেন, এই হামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল একটি নতুন প্রতিরোধ বা ডিটারেন্স সমীকরণের সৃষ্টি। দীর্ঘদিন ধরে ইসরায়েল লেবানন, সিরিয়া, ইরাক কিংবা ইরানের বিরুদ্ধে বিভিন্ন সামরিক অভিযান পরিচালনা করলেও সরাসরি বড় ধরনের মূল্য দিতে হয়নি। তবে এখন বৈরুতের ওপর হামলার জবাবে ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানার সক্ষমতা দেখিয়েছে ইরান। এর ফলে ভবিষ্যতে লেবাননের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ কেবল সীমান্ত সংঘাত হিসেবে বিবেচিত হবে না, বরং তা ইরানের সঙ্গে বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে। এতে তেল আবিবের নিরাপত্তা ও সামরিক সিদ্ধান্ত গ্রহণের খরচ এবং ঝুঁকি দুটোই বাড়বে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে হামলাটি যুক্তরাষ্ট্রের প্রতিও একটি বার্তা বহন করেছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন বিভিন্ন কূটনৈতিক ও আঞ্চলিক ইস্যুতে চাপ প্রয়োগের কৌশল অনুসরণ করছিল। তবে ইরানের প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটি এখনও সামরিক সক্ষমতাকে কূটনৈতিক সমীকরণের একটি কার্যকর উপাদান হিসেবে ব্যবহার করছে। বিশ্লেষকদের মতে এই হামলা আরও একটি বিষয় স্পষ্ট করেছে: যুদ্ধের পর দ্রুত সামরিক সক্ষমতা পুনর্গঠনের ক্ষমতা। আধুনিক সংঘাতে এটি শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ সূচক। ইরান অল্প সময়ের মধ্যে তার ক্ষেপণাস্ত্র ও কমান্ড কাঠামো সচল রাখতে সক্ষম হয়েছে, যা প্রতিপক্ষের জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। এছাড়া এ ঘটনা ইসরায়েলের সামরিক কৌশলের সীমাবদ্ধতাও সামনে এনেছে। গাজায় হামাস বা লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যে কৌশল প্রয়োগ করা হয়েছে, একই পদ্ধতি ইরানের ক্ষেত্রে কার্যকর হবে না বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ ইরান একটি বৃহৎ আঞ্চলিক শক্তি, যার রয়েছে বিস্তৃত ভৌগোলিক গভীরতা এবং বৈচিত্র্যময় সামরিক সক্ষমতা। দর্শক, শেষ করছে আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা। অহর্নিশ। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।